আমরা যে ক্লাস টেস্টের জন্য টিউটোরিয়াল ক্লাস টেস্টের জন্য যে তিনটা কোশ্চেন দিয়েছি আমি মানি সাপ্লাই মডেলের উপরে, সেগুলো চ্যাপ্টার 15 থেকে তোমরা বইটা একটু পড়ে প্রশ্নগুলো উত্তর তৈরি করে চেয়ারম্যানের কাছে জমা দিবা, অথবা তোমাদের অল টিচারের কাছে ইমেল করে দিলে হবে ফটো ছবি তুলে অ্যান্সার গুলো। তো এটা হলো আমাদের প্রিলিমিনারি আলোচনা। তো আমরা গত ক্লাসে মানি সাপ্লাই মডেল নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা দেখিয়েছি যে মানি সাপ্লাই ফাংশনটা কিভাবে ডেভেলপ করতে হয়, এবং মানি সাপ্লাই ফাংশন আমরা দেখিয়েছি যে মানি সাপ্লাইটা ডিপেন্ড করে বরোড রিজার্ভ এবং ফ্রি রিজার্ভ, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। এবং যেহেতু আনবরোড রিজার্ভ এবং ফ্রি রিজার্ভ এগুলো ইন্টারেস্ট রেটের প্রতি সাড়া দেয়, সাড়া দিয়ে এগুলো পরিবর্তিত হয়, এবং তার ভিত্তিতে আমরা ব্যাখ্যা করেছিলাম যে মানি সাপ্লাইটা ইন্টারেস্ট রেটের একটা পজিটিভ ফাংশন। তার মানে যে যদি মানি সাপ্লাই যদি বাড়ানো হয়, তাহলে মানি সাপ্লাই যদি বাড়ানো হয় না, আমরা এইভাবে বলি যে ইন্টারেস্ট যদি বাড়ানো হয় তাহলে মানি সাপ্লাই বাড়বে ইন্টারেস্ট রেটের সাথে পজিটিভ রিলেটেড, অর্থাৎ ইন্টারেস্ট রেট বাড়লে মানি সাপ্লাই বাড়বে। এটার কারণ হলো যে মানি সাপ্লাই শুধুমাত্র গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে না। আমরা যে অনেক সময় ধরে নিই যে গভর্নমেন্ট মানি সাপ্লাইকে একটা নির্দিষ্ট লেভেলে ফিক্স করে দেয়, কিন্তু গভর্নমেন্ট সেটা অনেক সময় পারে না, কারণ মানি সাপ্লাই নির্ধারণের ক্ষেত্রে গভর্নমেন্টের বাহিরেও আরো কতগুলো পার্টি থাকে, যেমন সাধারণ কনজিউমার যারা আছে, ইন্ডিভিজুয়াল যারা আছে, আমরা যারা আছি, নন ব্যাংকিং পাবলিক, এবং ব্যাংকিং সেক্টরে কমার্শিয়াল ব্যাংক, তারাও ডিপোজিটকে পরিবর্তন করে, ডিপোজিট হচ্ছে মানি সাপ্লাই একটা অংশ, ডিপোজিটকে পরিবর্তন করে মানি সাপ্লাইকে পরিবর্তন করতে পারে। সুতরাং শুধুমাত্র গভর্নমেন্ট একাই মানি সাপ্লাইকে নিয়ন্ত্রণ করে না, গভর্নমেন্টের বাইরে আরো দুটো পার্টি আছে। একটা হলো নন ব্যাংকিং পাবলিক, আমরা যারা আছি, আমাদের যে বিহেভিয়ার আছে, বিশেষ করে আমাদের যে ক্যাশ বিহেভিয়ার, আমরা আমাদের কতটুকু আমরা টাকা রাখবো, কতটুকু আমরা ব্যাংকে ডিপোজিট রাখবো, এই যে ক্যাশ বিহেভিয়ার, ক্যাশ হোল্ডিং বিহেভিয়ার সাধারণ পাবলিকের, যেটার উপর নির্ভর করে মানি সাপ্লাই কতটুকু হবে। এবং ব্যাংকগুলো, কমার্শিয়াল ব্যাংকের যে তাদের যে বিহেভিয়ার, তারা কতটুকু ফ্রি রিজার্ভ রাখবে, কতটুকু তারা বড় করবে রিজার্ভ, তার উপর নির্ভর করে মানি সাপ্লাই পরিমাণ কিরকম হবে। তারা যদি ফ্রি রিজার্ভ কম রাখে, ইন্টারেস্ট বেশি থাকলে তারা ফ্রি রিজার্ভ কম রাখে, অলস টাকা ব্যাংকে কম রাখে, সেগুলোকে তারা খাটানোর চেষ্টা করবে যখন ইন্টারেস্ট বেশি থাকে। ফলে ইন্টারেস্ট বেশি থাকলে ফ্রি রিজার্ভ কম থাকে, ব্যাংকে অলস টাকা কম থাকে, সেগুলোকে তারা খাটানোর চেষ্টা করে বেশি ইন্টারেস্ট পাওয়ার আশায়। ফলে ফ্রি রিজার্ভের সাথে মানি সাপ্লাই একটা নেগেটিভ সম্পর্ক আছে, মানি সাপ্লাই ফাংশনে আমরা দেখেছি। তাই যখন ফ্রি রিজার্ভটা কমে যায়, যখন ইন্টারেস্ট বেশি থাকে, ফ্রি রিজার্ভ কমে, ফ্রি রিজার্ভ কমলে মানি সাপ্লাইটা বাড়ে। একটা বলেছিলাম যে আনবরোড রিজার্ভের উপর সেটা নির্ভর করে। আনবরোড রিজার্ভ যদি বাড়ে, তাহলে আনবরোড রিজার্ভটা হচ্ছে যেটা বড় করা হয় না। বরোড রিজার্ভটা হচ্ছে যেটা কমার্শিয়াল ব্যাংকগুলো, গভর্নমেন্ট যে সিকিউরিটি যেগুলো আছে, সেই সিকিউরিটিজ গুলো গভর্নমেন্টের যে সিকিউরিটি আছে সেগুলো কেনার মাধ্যমে কমার্শিয়াল ব্যাংকগুলো বরোড রিজার্ভ আনতে পারে। অনেক সময় আনবরোড রিজার্ভ কিছু আনতে পারে, সেগুলোর আনবরোড রিজার্ভ এটার পরিমাণটা যখন বৃদ্ধি পায় তখন মানি সাপ্লাই পরিমাণটা বৃদ্ধি পায়। এটা আমাদের মানি সাপ্লাই ফাংশনটা আমরা এভাবে ডেভেলপ করেছিলাম। এটা ইকুয়েশনটা আছে, তোমরা গত ক্লাস লক্ষ্য করে দেখবে, n ইকুয়াল টু আর ইউ বাই নিচে কতগুলো প্যারামিটার আছে, h প্লাস z ইনটু 1 মাইনাস h এবং মাইনাস rf বাই একই হর, অর্থাৎ h প্লাস z ইনটু 1 মাইনাস h। এটা আমাদের মানি সাপ্লাই ফাংশন ছিল। আমরা এটাও ব্যাখ্যা করেছি যে ইন্টারেস্ট রেট বাড়লে কিভাবে সেটা আনবরোড রিজার্ভ এবং ফ্রি রিজার্ভ প্রভাবিত করার মাধ্যমে মানি সাপ্লাইকে বাড়ায়, সেটা আমরা ব্যাখ্যা করেছি। তো আজকে আমরা দুটো জিনিস দেখবো। একটা হচ্ছে যে মানি সাপ্লাই যদি ইন্টারেস্ট সেনসিটিভ হয়, ইন্টারেস্ট সেনসিটিভ মানে যদি ইন্টারেস্ট রেট বাড়ে, মানি সাপ্লাই যদি বাড়ে, অর্থাৎ মানি সাপ্লাই ফাংশনটা যদি আপওয়ার্ড স্লোপিং হয়, পজিটিভ স্লোপ হয়, ইন্টারেস্ট রেট বাড়লেও যদি মানি সাপ্লাই বাড়ে, আমরা বলছি মানি সাপ্লাই ইজ এ পজিটিভ ফাংশন অফ ইন্টারেস্ট রেট থ্রু দ্য বিহেভিয়ার অফ আনবরোড রিজার্ভ এন্ড ফ্রি রিজার্ভ। এর মাধ্যমে মানি সাপ্লাইটা আরএফ এবং আরএফ মানে হচ্ছে ফ্রি রিজার্ভ, আর ইউ আনবরোড রিজার্ভ, এই দুটোর মাধ্যমে ইন্টারেস্ট রেটে মানি সাপ্লাইকে পজিটিভলি প্রভাবিত করে। অর্থাৎ মানি সাপ্লাইটা ইন্টারেস্ট রেটের একটা পজিটিভ ফাংশন। অর্থাৎ আমরা যদি মানি সাপ্লাইকে যদি আমরা যদি ভূমি অক্ষে দেখাই এবং ইন্টারেস্ট রেটকে যদি আমরা লম্ব অক্ষে দেখাই, তাহলে মানি সাপ্লাই ফাংশনটা একটা আপওয়ার্ড স্লোপিং ফাংশন হবে। এই যে মানি সাপ্লাই ফাংশনটা যে আপওয়ার্ড স্লোপিং হয় বাস্তবে, তার কারণে বা তার প্রভাবে আমরা দেখাবো যে এলএম রেখাটা একটু ফ্ল্যাটার হয়। আমরা যে এলএম রেখা ডিরাইভ করি, এলএম রেখা হচ্ছে মানি মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল, যে রেখার মাধ্যমে মানি মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল দেখানো হয়,
সেটাকে বলি আমরা এলএম রেখা বলি সেটাকে আমরা। আর আইএস রেখাটা হলো যে গুডস মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল, অর্থাৎ যে রেখার মাধ্যমে ডিমান্ড ফর গুডস এবং সাপ্লাই গুডস এর সম্বন্ধ দেখানো হয়, অর্থাৎ যে ইন্টারেস্ট রেট এবং আউটপুটে গুডস মার্কেট ইকুইলিব্রিয়াম থাকে সেটাকে বলি আমরা আইএস কার্ভ বলি সেটাকে আমরা। আইএস কার্ভ শোস দ্য গুডস মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল, দ্যাট ইজ আইএস কার্ভ is the combinations of interest rate and output where goods market is in equilibrium. Come on, LM curve holo it shows combinations of interest rate and output where money market is in equilibrium. So LM curve holo money market equilibrium schedule আর IS curve holo goods market equilibrium schedule. তো আমরা দেখাবো যে LM curve যে আমরা ডিরাইভ করি, তো এটা LM curve পাওয়া যায় ডিমান্ড ফর মানি এবং সাপ্লাই অফ মানি দুটো ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আমরা এলএম কার্ভে একটা পয়েন্ট পাই। কেমন, যদি আমরা সাপ্লাই অফ মানি কিংবা ডিমান্ড ফর মানিকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে এই আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্টটাও আমাদের চেঞ্জ হয়ে যায়, ফলে আমাদের এলএম কার্ভে আমরা ডিফারেন্ট একটা পয়েন্টে পৌঁছাই আমরা। এলএম কার্ভটা আমরা এভাবেই পাই আমরা, অর্থাৎ গুডস মানি মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউলকে যদি আমরা ডিস্টার্ব করি, চেঞ্জ করি ডিমান্ড ফর মানি কিংবা সাপ্লাই অফ মানি পরিবর্তনের মাধ্যমে, তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্টটা শিফট করবে, আমরা ডিফারেন্ট পয়েন্টে পৌঁছাবো, এলএম কার্ভে একটা ডিফারেন্ট পয়েন্টে পৌঁছাবো আমরা। কেমন, এইভাবেই এই মানি মার্কেট ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে চেঞ্জ করে করে আমরা এলএম কার্ভটা ডিরাইভ করি আমরা। ঠিক একইভাবে আইএস কার্ভটাও ডিরাইভ করা হয়, যে গুডস মার্কেট ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে চেঞ্জ করে করে আমরা আইএস কার্ভটা আমরা ডিরাইভ করি। তো আমরা দেখাবো আজকে যে যদি মানি সাপ্লাই যদি পজিটিভলি স্লোপ হয়, যদি ইন্টারেস্ট সেনসিটিভ হয়, ইন্টারেস্টের প্রতি যদি রেসপন্ড করে, তাহলে যে এলএম কার্ভ আমরা ডিরাইভ করব সেটা ফ্ল্যাটার হবে। ফ্ল্যাটার মানে মোর ইলাস্টিক হবে। কেমন, এটা এবং এটা কিছু তাৎপর্য আছে সেটা আমরা দেখাবো। এখন হচ্ছে আমরা দেখাবো যে যদি মানি সাপ্লাইটা পজিটিভলি রিলেটেড টু ইন্টারেস্ট রেট হয়, দেন দ্য এলএম কার্ভ বিকামস ফ্ল্যাটার। এটা স্টিপার থাকে, একটা ফ্ল্যাটার হয়ে যায়। ফ্ল্যাটার মানে ঢালটা কম হয়ে যায়, হরিজন্টালের কাছাকাছি হয়ে যায়। এটা আমরা দেখাবো এক নম্বর। আর দুই নম্বর আমরা একটা জিনিস দেখাবো, সেটা হলো যে বলি আমরা ইন্টারমিডিয়েট টার্গেটস এন্ড প্র্যাকটিস অফ মনিটারি পলিসি। যে মনিটারি পলিসি যে গভর্নমেন্ট অ্যাপ্লাই করে, প্রয়োগ করে, সেটা প্রয়োগের দুটো পন্থা আছে মানি সাপ্লাই। এক হচ্ছে যে ইন্টারেস্ট রেটটাকে ম্যানিপুলেট করা, গভর্নমেন্ট ইন্টারেস্টকে ম্যানিপুলেট করতে পারে, গভর্নমেন্ট বন্ড সাপ্লাইকে কমিয়ে বাড়িয়ে ইন্টারেস্ট রেটকে ম্যানিপুলেট করতে পারে। ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে, যেটা আমরা বলেছি মানি সাপ্লাই ডিপেন্ডস অন ইন্টারেস্ট রেট, কারণ ইন্টারেস্ট রেটটাকে গভর্নমেন্ট যদি ম্যানিপুলেট করে তার মানি সাপ্লাইটাও পরিবর্তিত হয়। কেমন, এটা একটা উপায়। মানি সাপ্লাই চেঞ্জ হলে এলএম কার্ভের মধ্যে একটা মুভমেন্ট আসে, এলএম কার্ভটা শিফট করে। তো আমরা দেখবো যে গভর্নমেন্ট ইন্টারেস্ট রেটকে পরিবর্তন করে মানি সাপ্লাইকে কন্ট্রোল করে, নাকি মানি সাপ্লাই পলিসি ঠিক করে, নাকি গভর্নমেন্ট সরাসরি মানি সাপ্লাইকে কন্ট্রোল করে। পানির পরিমাণটাকে গভর্নমেন্ট বাড়াতে পারে কিংবা কমাতে পারে, মানিটাকে সিকিউরিটিজ বিক্রি করে, বা গভর্নমেন্টের অনেকগুলো টুলস আছে, ডিসকাউন্ট রেটটাকে পরিবর্তন করে, যে সেন্ট্রাল ব্যাংক থেকে যে ধার করা কমার্শিয়াল ব্যাংকগুলোর পক্ষ থেকে সেটা করার জন্য একটা ডিসকাউন্ট রেট আছে, বা যেটা বলা হয় সেন্ট্রাল ব্যাংক একটা রেট অফ ইন্টারেস্ট পে করতে হয় কমার্শিয়াল ব্যাংকগুলোকে টাকা ধার করার জন্য, সেটাকে পরিবর্তন করে গভর্নমেন্ট মানি সাপ্লাইকে পরিবর্তন করতে পারে, বিভিন্নভাবে মানি সাপ্লাইকে পরিবর্তন করতে পারে। গভর্নমেন্ট কি এই মানি সাপ্লাইকে ডিরেক্টলি টার্গেট করবে? যেটাকে বলা হয় এই যে মানি সাপ্লাই, যেটাকে বলা হয় মানিটারি এগ্রিগেট বলা হয় অনেক সময়, যে এটা দুটো ডেফিনিশন সাধারণত ব্যবহার করা হয়। একটা হলো M1 মানি সাপ্লাই, একটা বলা হয় M2 মানি সাপ্লাই। M1 মানি সাপ্লাইটা হলো কারেন্সি, আমাদের কাছে যে কারেন্সি আছে সেটা, আর ব্যাংকগুলোতে যে ডিপোজিট আছে সেটা। কেমন, এটা হলো আমাদের M1 মানি সাপ্লাই। আর M2 মানি সাপ্লাই এই M1 এর সাথে, অর্থাৎ কারেন্সি প্লাস ডিপোজিট প্লাস সেভিংস অ্যাকাউন্টও সেখানে যুক্ত হয়ে যায়। এটা হলো M2 মানি সাপ্লাই। তো ব্রড সেন্সে মানি সাপ্লাই, এটা অনেক সময় বলা হয় ব্রড মানি সাপ্লাই বলা হয় M2। আর M1 টাকে বলা হয় ন্যারো মানি সাপ্লাই। কেমন, আমাকে মেসেজ দিচ্ছে ইউর ইন্টারনেট ইজ আনস্টেবল, দেখা যায়। আমরা প্রথম দুটো কাজ করবো আমরা, যে এই মনিটারি পলিসিকে গভর্নমেন্ট কিভাবে কন্ডাক্ট করে, ইন্টারেস্ট রেটকে টার্গেট করে, ইন্টারেস্ট রেটটাকে ফিক্স করে মানি সাপ্লাইকে পরিবর্তন করে, পলিসি ঠিক করে, নাকি সরাসরি মনিটারি এগ্রিগেটটাকে বা মানি সাপ্লাই M1 M2 এই দুটোকে গভর্নমেন্ট কন্ট্রোল করে, দুটোকে একসাথে কন্ট্রোল করতে পারে না। আইদার গভর্নমেন্ট হ্যাজ টু ফিক্স ইন্টারেস্ট রেট অর ফিক্স দ্য মনিটারি এগ্রিগেট। তো আমরা দেখবো কোনটা কখন করে, কোনটা ইন্টারেস্ট রেটকে টার্গেট করা উচিত, নাকি
নাকি সরাসরি মানিটারি এগ্রিগেট বা M1 M2 এই দুটোকে টার্গেট করা উচিত, এটা আমরা দেখার চেষ্টা করব। আমরা প্রথমে দেখি যে মানি সাপ্লাইটা ইন্টারেস্ট রেটের উপর যদি পজিটিভলি রিলেটেড হয় সেক্ষেত্রে সেটা কিভাবে এলএম কার্ভকে প্রভাবিত করে, এবং এলএম কার্ভ যেহেতু গভর্নমেন্টের একটা পলিসি টু মানিটারি অথরিটিস, সেই কারণে সেটাও এলএম কার্ভের যে স্লোপ সেটা ইম্পর্টেন্ট। আমরা দেখব ইন্টারেস্ট সেনসিটিভ মানি সাপ্লাই এন্ড দা এলএম কার্ভ। ইন্টারেস্ট সেনসিটিভ মানি সাপ্লাই, ইন্টারেস্ট সেনসিটিভ মানে ইন্টারেস্টের উপরে মানি সাপ্লাইটা ডিপেন্ড করে। ইন্টারেস্ট সেনসিটিভ money supply and the LM curve. কিভাবে প্রভাবিত করে ইন্টারেস্ট সেনসিটিভ মানি সাপ্লাই সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা এই যে LM curve যে ডেরাইভ করি আমরা সাধারণত আমরা আইএস ডিমান্ড ফর মানি এবং সাপ্লাই অফ মানি এই দুটো এটাকে বলে মানি মার্কেট। এখানে ডিমান্ড ফর মানি এবং সাপ্লাই অফ মানি ভারসাম্য দেখানো হয়। গুডস মার্কেটে ডিমান্ড ফর গুডস এবং সাপ্লাই অফ গুডস এর মধ্যে ভারসাম্য দেখানো হয়। তো মানি মার্কেটে এদিকে থাকবে ইন্টারেস্ট রেট, মানি মার্কেটে এদিকে অ্যামাউন্ট অফ মানি, এদিকে রিয়েল মানি দিচ্ছি আমরা, কি ডিমান্ড করা হচ্ছে রিয়েল মানি ব্যালেন্স মানি মার্কেট। আর এদিকে আমাদের এলএম কার্ভ আমরা কি দেখে আউটপুটের সাথে ইন্টারেস্ট রেটের সম্পর্ক দেয়, যেখানে মানি মার্কেট ইকুইভ্যালেন্ট থাকে। আমরা সাধারণত এলএম কার্ভটাকে ভার্টিক্যাল করে রাখি, অর্থাৎ পুরোপুরি গভর্নমেন্টের কন্ট্রোলে। গভর্নমেন্ট ইচ্ছা করলে এলএম কার্ভটাকে ডানে কিংবা বামে শিফট করা যেতে পারে। মানি সাপ্লাইটা গভর্নমেন্টের পুরোপুরি নিয়ন্ত্রণ আছে, কমার্শিয়াল ব্যাংক বা প্রাইভেট সেক্টরের কোনো ভূমিকা এখানে নাই। ডিমান্ড ফর মানিটা সাধারণত আমরা জানি ডাউন স্লোপিং ইন্টারেস্ট রেটের একটা নেগেটিভ ফাংশন। ডিমান্ড ফর মানি এটা আমরা এটা দুটো বিষয়ের উপর নির্ভর করে, আই এর উপর ডিপেন্ড করছে ইন্টারেস্ট রেট, এবং ওয়াই এর উপর ডিপেন্ড করছে আউটপুটের উপর। ইনিশিয়াল ইনকাম চেঞ্জ হলে আমাদের মানি ডিমান্ড কার্ভটা শিফট করে, ইনকাম চেঞ্জ হলে। আর ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে আমরা মানি ডিমান্ড কার্ভ বরাবর মুভ করি আমরা। ঠিক আছে, অনেক সময় বলা হয় চাহিদা যোগানের কনটেক্সটে বলা হয়, যখন মাইক্রো ইকোনমিক্স আমরা প্রথম দিকে পড়ি যে মুভমেন্ট অ্যালং দি ডিমান্ড কার্ভ এন্ড শিফট অফ দি ডিমান্ড কার্ভ। যখন প্রাইস চেঞ্জ হয় তখন আমরা একটা ডিমান্ড কার্ভ বরাবর মুভ করি, আর যখন প্রাইস ছাড়া অন্য কিছু চেঞ্জ হয় তখন ডিমান্ড কার্ভটা শিফট করে। এখন ঠিক তাই, এখানে প্রাইসটা হলো ইন্টারেস্ট রেট আর আইনা দিয়ে আর দাও, এবং আদার যে ফ্যাক্টর মানি ডিমান্ডটা সেটা হলো ইনকামের উপর মানি ডিমান্ড ডিপেন্ড করে। যেহেতু এখানে আমরা ইনকাম দেখাচ্ছি না, তাই ইনকাম চেঞ্জ হলে এই মানি ডিমান্ড কার্ভটা শিফট করে। ইনকাম বাড়লে আমরা এই যে পয়েন্ট, ইনিশিয়াল যে পয়েন্ট আছে পয়েন্ট 1, সেই পয়েন্টে মানি মার্কেট যে ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামটা, সেখানে ইন্টারেস্ট রেট R0, ইনকাম হচ্ছে Y0। ইনকাম না, ইনিশিয়াল মানি ব্যালেন্স হচ্ছে N/P0। কেমন? তো আমরা এখান থেকে এই মানি মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল থেকে R0 এবং Y0 এই দুটো তথ্যকে আমরা এখানে নিয়ে আসবো। এখানে Y এর পরিমাণ হচ্ছে Y0 মনে করো, এটা এখানে স্কেলিং নাই, এটা এখানে বাইরে থেকে নিয়ে আসছি Y0, আর হচ্ছে R0। অর্থাৎ এই যে ইনিশিয়াল যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সেখান থেকে আমরা একটা এই পয়েন্ট 1 এর প্রাতিসংখ্যিক একটা পয়েন্ট পাবো, মানে 1 পয়েন্ট পেলাম। এলএম কার্ভের উপর একটা পয়েন্ট, তো আমরা একটা পয়েন্টের দ্বারা এলএম কার্ভ আঁকতে পারবো না, আমাদের কমপক্ষে দুটো পয়েন্ট লাগবে এলএম কার্ভ আঁকার জন্য। তো আমাদের কি করতে হবে, ভারসাম্যটাকে আমরা পরিবর্তন করতে হবে, অনেকভাবে করতে পারি। মানি সাপ্লাইকে চেঞ্জ করতে পারি, কিংবা ইনকামকে যদি আমি বৃদ্ধি করে দিই, ইনকামকে বৃদ্ধি করলে আমার Y0 থেকে Y এর আমি বৃদ্ধি করি, আমার ডিমান্ড কার্ভটা ডান দিকে শিফট করব, মানি ডিমান্ড কার্ভটা। কারণ মানি ডিমান্ডটা ইনকামের উপর পজিটিভলি ডিপেন্ড করে, এবং যেহেতু ইনকাম বৃদ্ধি পেয়েছে, মানি ডিমান্ড বৃদ্ধি পেয়েছে, মানি সাপ্লাই বৃদ্ধি পায়নি, তাই আমাকে ইন্টারেস্ট বাড়িয়ে মানি ডিমান্ড কমিয়ে কি করতে হবে, আমাকে ভারসাম্য আনতে হবে। মনে করো পয়েন্ট 2 হলো আমার সেকেন্ড ভারসাম্য মানি মার্কেট, যেখানে আমার ইন্টারেস্ট R1 এবং ইনকাম হচ্ছে Y1। এই যে দুটো তথ্য, এই দুটো তথ্যকে আমি কি করব, ট্রান্সপ্লেন্ট করব, এই বাম দিকের ফিগারে ট্রান্সপ্লেন্ট করব। তো আমার ইনকাম হচ্ছে বৃদ্ধি পেয়েছে Y1 এ, আর ইন্টারেস্ট বৃদ্ধি পেয়েছে আমার R1। এই তথ্যটাকে আমি যদি এখানে প্লট করি, এই 2 এর প্রাতিসংখ্যিক 0.2 পয়েন্ট পাবো, এবং এই দুটো পয়েন্ট যোগ করে আমি কি পাবো, এলএম কার্ভ পাবো। আমরা সাধারণত এলএম কার্ভটা এভাবে ডিরাইভ করি, মানি মার্কেট শিডিউলটা আমরা এভাবে ডিরাইভ করি।
তো এখন মনে করো যে এই মানি সাপ্লাই কার্ভটা এরকম আর ভার্টিক্যাল না। ভার্টিক্যাল মানে এটা ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে না, ইন্টারেস্ট বাড়লো কিংবা কমলো মানি সাপ্লাই কোনো পরিবর্তন হয় না। এটা ইন্টারেস্ট ইনসেনসিটিভ মানি সাপ্লাই। তো মানি সাপ্লাই যদি ইন্টারেস্টের উপর পজিটিভলি ডিপেন্ড করে, মানি সাপ্লাই ফাংশনটা এরকম হবে, আপার স্লোপিং হবে মানি সাপ্লাই ফাংশন। মানি সাপ্লাই ফাংশন ইজ এ ফাংশন অফ ইন্টারেস্ট রেট, কেমন পজিটিভলি ডিপেন্ড করছে ইন্টারেস্ট রেটের উপর। তাই যদি হয়, এবং এটা হবে আমাদের ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম, এটা আমাদের পয়েন্ট 1 প্রাইমটা। আর সেকেন্ড ইকুইলিব্রিয়ামটা এখানে হবে না, সেকেন্ড ইকুইলিব্রিয়াম তখন এখানে হবে যদি মানি ডিমান্ড শিফট করে। আমার এটা হবে আমার সেকেন্ড ইকুইলিব্রিয়াম, মনে করো পয়েন্ট, এটাকে আমি পয়েন্ট 3 বলছি, কেমন পয়েন্ট 3 তে আমার ইন্টারেস্ট হচ্ছে মনে করো R1 প্রাইম, এবং ইনকাম হচ্ছে আমার লাগবে না পুরোটা, মানি সাপ্লাই যদি বৃদ্ধি পেল m বাই p1 বৃদ্ধি পেল, মানি সাপ্লাই ইন্টারেস্ট বৃদ্ধি পেল, মানি সাপ্লাই বৃদ্ধি পেল যদি মানি সাপ্লাইটা is a positive function of interest rate। এবং ভারসাম্যটা হবে এই 3 বিন্দুতে, এবং এই 3 বিন্দুর যে দেখো y1 ইনকামে আমার ভারসাম্য হচ্ছে 3 বিন্দু, অর্থাৎ আমার ভারসাম্যটা হচ্ছে y1 ইনকামে আমার ইন্টারেস্ট রেট হচ্ছে আমার r, ইন্টারেস্ট রেট হচ্ছে আমার r1 প্রাইম, ইন্টারেস্ট রেট আমার ইনকাম হচ্ছে আমার কত y1, তাহলে এটা হচ্ছে আমার এই দুটো কম্বিনেশন পয়েন্ট, এটা হচ্ছে আমার 3 প্রাইম, এটা হচ্ছে ঠিক আছে। তাহলে পয়েন্ট 3 করেসপন্ডিং যে এলএন কার্ভের পয়েন্ট, যদি এলএন কার্ভটা আপার স্লোপিং হয়, এই যদি মানি সাপ্লাই কার্ভটা যদি আপার স্লোপিং হয়, তাহলে আমার এলএন কার্ভের করেসপন্ডিং পয়েন্টটা এখানে হবে, কেমন এটা আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পয়েন্টে ইন্টারেস্ট রেট R1, ইনকামটা কিন্তু y1 এর আগের মতো, ইনকামটা y1 ঠিক আছে, কিন্তু ইন্টারেস্ট রেট আমার R1 না, ইন্টারেস্ট রেট আমার R1 প্রাইম, কিন্তু এটা পজিটিভ ফাংশন। তাহলে আমার এটা হলো আমার থার্ড ইকুইলিব্রিয়াম পয়েন্ট when money supply is a positive function of interest rate। তাহলে আমার এই ইনিশিয়াল পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যোগ করি, দুটো পয়েন্ট আমি যোগ করে দিই, তাহলে আমি আরেকটা এলএন কার্ভ পাবো। এলএন কার্ভ পাওয়া যাচ্ছে কার জন্য? এলএন কার্ভটা পাওয়া যাচ্ছে, এটা মনে করো এলএন প্রাইম, মনে করো এলএন প্রাইমটা হচ্ছে আমার যে যে মানি সাপ্লাইয়ের জন্য পাওয়া গেল, সেই মানি সাপ্লাইটা হচ্ছে আমার আপার স্লোপিং মানি সাপ্লাই, ইন্টারেস্ট সেনসিটিভ মানি সাপ্লাই। কারণ ইন্টারেস্ট সেনসিটিভ মানি সাপ্লাই করেসপন্ডিং যে এলএন কার্ভ, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটার, ফ্ল্যাটার মানে এটা স্টিপার, এটা ঢালটা বেশি, আর আমরা এটার জন্য যে এটার জন্য যে মানি সাপ্লাই এলএন কার্ভটা পেয়েছি সেটা হলো এলএনটা, কেমন স্টিপার। আর ইন্টারেস্ট সেনসিটিভ মানি সাপ্লাইয়ের জন্য যে এলএন কার্ভটা পেয়েছি সেটা হচ্ছে ফ্ল্যাটার, এলএন প্রাইম, কেমন অর্থাৎ এটা ইলাস্টিসিটি বেশি, এটা ইলাস্টিসিটি কম, অর্থাৎ ইন্টারেস্ট রেটের উপর বেশি রেসপন্ড করে। তো একটা এলএন কার্ভ যখন ফ্ল্যাটার হয়, তখন সেটা দিয়ে মানিটারি যারা মানি সাপ্লাই নিয়ন্ত্রণের মাধ্যমে ইকোনমিকে প্রভাব করার চেষ্টা করে, তারা খুব বেশি প্রভাব করতে পারে। So monetary policy becomes less effective when the LM curve is flatter. LM curve flatter হলে monetary policy খুব একটা ইফেক্টিভ না, LM curve কে খুব বেশি মুভ করাতে পারে না গভর্নমেন্ট, শিফট করাতে পারে না। তো কেমন LM curve অল্প শিফট হয়, বা যদি একেবারে ফ্ল্যাট হয় LM curve না, একেবারে যদি হরাইজন্টাল হয়, সেক্ষেত্রে LM curve থেকে শিফটই করতে পারে না, একটা টার্গেট জায়গায় থেকে যায়। মানিটারি পলিসিটা লেস ইফেক্টিভ হয়ে যায়। সুতরাং যখন ইন্টারেস্ট সেনসিটিভ মানি সাপ্লাই হয়, যখন গভর্নমেন্ট যখন মানি সাপ্লাইকে পুরোপুরি কন্ট্রোল করতে পারে না, মানি সাপ্লাই কন্ট্রোলে যখন প্রাইভেট সেক্টর ভাগ বসায়, কমার্শিয়াল ব্যাংকগুলো এবং সাধারণ পাবলিক যখন সেখানে ভাগ বসায় বা তাদের ভূমিকা রাখে মানি সাপ্লাই কন্ট্রোলের ক্ষেত্রে, তখন গভর্নমেন্ট মানি সাপ্লাইকে কন্ট্রোল করে ইকোনমিকে খুব বেশি প্রভাবিত করতে পারে না, সামান্য পারে, বেশি পারে না। এটা হলো আমাদের কনক্লুশন। আমরা যেখানে বলছিলাম যে ইলেকট্রনটা যদি ফ্ল্যাটার হয়, তাহলে গভর্নমেন্টের মানিটারি পলিসি উইকার হয়, গভর্নমেন্টের মানিটারি পলিসি খুব বেশি স্ট্রং হয় বা খুব বেশি ইফেক্টিভ হয়। ইন্টারেস্ট সেনসিটিভ মানি সাপ্লাইয়ের ক্ষেত্রে
এলএম কার্ভটা ফ্ল্যাটার হয় এবং মনিটারি পলিসি লেস ইফেক্টিভ হয়। কেমন? এটা একটা দিক, এটা আমরা দেখলাম। একটা দিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো যে টার্গেটস অফ মনিটারি পলিসি। এটা অংশে বলা হয় ইন্টারমিডিয়েট টার্গেটস। গভর্নমেন্টের মূল উদ্দেশ্য হলো এই মনিটারি পলিসির বা যে কোনো পলিসির যে ইকোনমিকে স্টেবিলাইজ করা, এটা হলো গভর্নমেন্টের পলিসির উদ্দেশ্য। কেমন? আমরা এখানে যে পলিসিগুলো পড়ছি, একটা হচ্ছে মনিটারি পলিসি, একটা হচ্ছে ফিসক্যাল পলিসি। দুটো পলিসিকে অনেক সময় বলা হয় ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি, অর্থাৎ একটা ইকোনমির এগ্রিগেট ডিমান্ড কতটুকু হবে। একটা হচ্ছে সাপ্লাই সাইড, সাপ্লাই সাইডে লেবার মার্কেটের মাধ্যমে নির্ধারিত হয়। লেবার মার্কেটে বা রিসোর্স মার্কেটে কি পরিমাণ রিসোর্স অ্যাক্টিভ আছে, তাদের দক্ষতা কতটুকু, তার উপর ভিত্তি করে একটা ইকোনমির আউটপুট সাপ্লাই নির্ধারিত হয়। সেটা একটা ভিন্ন দিক। সেখানে আমরা গ্রোথ ইকোনমিক্স যেখানে পড়ি আমরা, ম্যাক্রো ইকোনমিক্স, সেখানে সেগুলো নিয়ে আলোচনা করা হয় কিভাবে একটা ইকোনমির আউটপুট বা আউটপুট গ্রোথ নির্ধারিত হয়। আর আমরা এখানে যেগুলো পড়ছি সেগুলো হচ্ছে ডিমান্ড কিভাবে ম্যানেজ করা যায়, একটা ইকোনমির যে এগ্রিগেট ডিমান্ড সেটাকে কিভাবে ম্যানেজ করা যায়, কন্ট্রোল করা যায়। কারণ এই ডিমান্ড যে ফ্লাকচুয়েশন উপরও আমাদের ইকুইলিব্রিয়াম আউটপুট, একটা ইকোনমির যে ইকুইলিব্রিয়াম আউটপুট সেটা নির্ধারিত হয়। এবং সাপ্লাইয়ের ভূমিকা আছে, ডিমান্ডেরও ভূমিকা আছে। আমরা এখানে ডিমান্ড সাইডটাকে নিয়ে বা ডিমান্ডটাকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটা নিয়ে আলোচনা করছি। ডিমান্ডকে কন্ট্রোল করার জন্য, ম্যানেজ করার জন্য সরকারের হাতে দুটো পলিসি আছে। একটাকে বলা হয় ফিসক্যাল পলিসি, আরেকটাকে বলা হয় মনিটারি পলিসি। কেমন? ডিমান্ডের একটা কম্পোনেন্ট থাকে, কনসাম্পশন, ইনভেস্টমেন্ট, নেট এক্সপোর্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এগুলো হচ্ছে ডিমান্ড একটা কম্পোনেন্ট। এগুলোকে কন্ট্রোল করা যায় বিভিন্ন ভাবে। একটা হচ্ছে যে এলএম কার্ভের মাধ্যমে, এলএম কার্ভের মাধ্যমে ইন্টারেস্টকে কন্ট্রোল করা হয়। ইন্টারেস্টকে কন্ট্রোল করা হলে ডিমান্ডের যে কম্পোনেন্ট গুলো আছে, কনসাম্পশন, ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট, এগুলোর উপর প্রভাব পড়ে। যেমন ইন্টারেস্ট যদি কমিয়ে দেওয়া হয় এলএম কার্ভের মাধ্যমে, মানে সাপ্লাই বৃদ্ধির মাধ্যমে, সেক্ষেত্রে ইন্টারেস্ট কমে গেলে ইনভেস্টমেন্টটা বাড়বে। ইনভেস্টমেন্ট বাড়ার অর্থ হচ্ছে আমাদের এগ্রিগেট ডিমান্ডের একটা কম্পোনেন্ট বাড়বে। তো এগ্রিগেট ডিমান্ডের একটা কম্পোনেন্ট বাড়লে আমাদের এগ্রিগেট ডিমান্ডও বাড়বে। যেমন এগ্রিগেট ডিমান্ড বাড়লে আউটপুটও বাড়বে, যদি সাপ্লাই কাপড় যদি আপস ফ্লোটিং হয় সেক্ষেত্রে। তাহলে এই যে এটা হচ্ছে মনিটারি পলিসি। ফিসক্যাল পলিসির মাধ্যমে কি করে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দেবে। এই যে গভর্নমেন্ট মনে করে এই বছরে গভর্নমেন্ট বাজেটের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে, 6 লাখ টাকার উপরে করেছে গত বছরের তুলনায়, কেমন বাড়িয়ে দিয়েছে বাজেট। এটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, জি যেটা বলি আমরা। জিটা যদি বৃদ্ধি পেয়েছে তার মানে ডিমান্ডও বৃদ্ধি করবে, গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস বা গভর্নমেন্ট ডিমান্ড বৃদ্ধি পাবে। তো এই কারণে গভর্নমেন্ট ডিমান্ড বাড়বে, এটা এগ্রিগেট ডিমান্ডের যেহেতু একটা কম্পোনেন্ট, তাহলে অটোমেটিক্যালি এগ্রিগেট ডিমান্ডও, এটা ইকোনমির যে এগ্রিগেট ডিমান্ড সেটাও বাড়বে। এগ্রিগেট ডিমান্ড বাড়লে কি হবে, আমাদের আউটপুটও বাড়বে, যদি সাপ্লাই কাপটা যদি আপস ফ্লোটিং হয়। কেমন? এটা হচ্ছে আমাদের ডিমান্ডকে কিভাবে কন্ট্রোল করা যায়, ম্যানেজ করা যায়। এই জন্য আমরা মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসি, এই দুটোকে বলি আমরা ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি। এই দুটোকে এগ্রিগেট ডিমান্ডকে কন্ট্রোল করা হয়। আর সাপ্লাইটা ওটা অন্য বিষয়ের উপর নির্ভর করে, লেবার মার্কেট বা রিসোর্স মার্কেটের উপর নির্ভর করে। আমরা সেটা কি যাচ্ছি না এখন, আমরা ডিমান্ডটাকে কিভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়ে আলোচনা করছি। তো এই ডিমান্ডটাকে বলছি আমরা টার্গেট ম্যানেজ করার জন্য দুটো পলিসি আছে, একটা ফিসক্যাল পলিসি, একটা হলো মনিটারি পলিসি। ফিসক্যাল পলিসিটা ডিরেক্টলি কাজ করে ইকোনমির উপর। গভর্নমেন্ট যখন একটা ব্রিজ বানায় তখন এটা অটোমেটিক্যালি আউটপুটকে বৃদ্ধি করে, যে পরিমাণ টাকা খরচ করে ব্রিজের পিছনে সেই পরিমাণ আউটপুট যুক্ত হয়ে যায় ইকোনমিতে। 5 লক্ষ টাকা যদি খরচ করে গভর্নমেন্ট একটা মেশিন কেনার জন্য বা একটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট যদি হাতে নেয় 10 কোটি টাকা দিয়ে, ওই টাকাটা যখন গভর্নমেন্ট খরচ করে এটা অটোমেটিক্যালি ইকোনমিক আউটপুটে যুক্ত হয়ে যায়, আউটপুটকে বাড়িয়ে দেয় ওই পরিমাণ। এক্সপেন্ডিচারটা আউটপুটের একটা কম্পোনেন্ট, বা এক্সপেন্ডিচার যখন করা হয় সেটা কারো ইনকাম হিসেবে দেখা যায়, এই ইনকাম তো আউটপুটের একটা কম্পোনেন্ট। সুতরাং গভর্নমেন্ট যখন এক্সপেন্ডিচার করে এটা অটোমেটিক্যালি কি হয়, আউটপুটের সাথে যুক্ত হয়ে যায়, ডিরেক্টলি আউটপুটের সাথে যুক্ত হয়। এটা পরবর্তী কিছু প্রভাব আছে, মাল্টিপ্লায়ার ইফেক্ট বলি আমরা। মাল্টিপ্লায়ার ইফেক্টের মাধ্যমে পরবর্তী বছরগুলোতে আরো আউটপুট যুক্ত হয়। এটা ফিসক্যাল পলিসি। আর মনিটারি পলিসির ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম। মনিটারি পলিসির ক্ষেত্রে সরাসরি আউটপুটে যুক্ত হয়। গভর্নমেন্ট যখন মনিটারি পলিসি নেয়, গভর্নমেন্ট যখন মানি সাপ্লাই বাড়ায় তখন কিন্তু আউটপুট অটোমেটিক্যালি বেড়ে যায় না। কেমন? এটা কতগুলো মাধ্যম আছে, ওই মাধ্যমের উপর ভিত্তি করে আউটপুটটা বাড়ে। যেমন মনে করো আমি যে কথা বলছি, কথাটা তোমরা শুনতে পারছো তাই না? শুনতে পারছো কেন? কারণ কথাটা শোনার একটা মাধ্যম আছে। মনে করো এই যে বাতাস হচ্ছে একটা মাধ্যম। তো আমি যদি
এই রুম থেকে বাতাসগুলোকে আমি মেকানিক্যালি এখান থেকে আমি বাতাসগুলোকে আউট করে দিতে পারি, তাহলে আমি কথা বলবো তোমার শুনবে না, কারণ এখানে মাধ্যমটাকে আমি উঠিয়ে নিয়েছি। একটা শূন্য মাধ্যমে যেখানে কোনো কিছু নাই, বাতাস টাতাস কিছু নাই, যেখানে শূন্য মাধ্যম, সেখানে কথা বললেও কেউ শুনতে পারবে না। মহাশূন্যে যে যদি একজন নভোচারী এমনি কথা বলে, তার প্রতিবেশী যে নভোচারী আছে তার কথা শুনবে না, কারণ সেখানে বাতাস টাতাস কিছু নাই, সেটা একটা মাধ্যম লাগে। ঠিক একইভাবে গভর্নমেন্ট যখন মনিটারি পলিসি নেয়, সেটা যে আউটপুটকে বাড়ানোর জন্য একটা মাধ্যমের প্রয়োজন আছে। ওই মাধ্যমটা যদি থাকে, তাহলে আউটপুটটা বাড়বে। এটা অনেক সময় বলা হয় ট্রান্সমিশন চ্যানেল, যে ট্রান্সমিট করে একটা চ্যানেলের মাধ্যমে, বা এই মেকানিজম থেকে বলা হয় ট্রান্সমিশন মেকানিজম। গভর্নমেন্ট যখন মানি সাপ্লাই বাড়ায়, বাড়লে আমরা বলি ইন্টারেস্ট রেটটা ফল করে। কেমন? ইন্টারেস্ট ফল নাও করতে পারে যদি চ্যানেলটা যদি ইফেক্টিভ না থাকে। অনেক সময় মনে করে এলএম কার্ভটা হরাইজন্টাল হলে তখন মানি সাপ্লাই বাড়ালেও এলএম কার্ভের উপর কোনো প্রভাব পড়বে না, ইন্টারেস্ট রেটের উপর কোনো প্রভাব পড়বে না, যেটাকে আমরা অনেক সময় বলি লিকুইডিটি ট্র্যাপ বলা হয় অনেক সময় ঘটনাটাকে। যাই হোক, গভর্নমেন্ট যখন মানি সাপ্লাই বৃদ্ধি করে, মনিটারি পলিসি নেয়, গভর্নমেন্টের উদ্দেশ্য হলো আউটপুটটাকে কন্ট্রোল করা, আউটপুটটাকে বাড়ানো কিংবা কমানো, বা আউটপুটটাকে স্টেবিলাইজ করা। গভর্নমেন্ট অনেক সময় আউটপুটকে কমানোর চেষ্টা করে, যখন ইকোনমি ওভারহিটেড থাকে, অতিরিক্ত আউটপুট থাকে, ইনফ্লেশনারি ট্রেন্ড থাকে ইকোনমিতে, তখন গভর্নমেন্ট কিন্তু আউটপুটকে কমায়। আউটপুটকে সবসময় যে গভর্নমেন্ট বাড়ায় তা না, কিন্তু গভর্নমেন্টের একটা লং রান আউটপুট ট্রেন্ড থাকে। যদি আউটপুট ডিমান্ডটা যদি এই লং রান আউটপুট ট্রেন্ডের বাইরে চলে যায়, বেশি হয়ে যায়, তখন ইকোনমিতে কিছু ব্যাড ইফেক্ট দেখা দিতে পারে, বিশেষ করে ইনফ্লেশন দেখা দিতে পারে, যা অনেক মন্দ প্রভাব আছে। সে কারণে গভর্নমেন্ট ডিমান্ড অনেক সময় কন্ট্রোল করে, ডিমান্ড অনেক সময় কমায়। আবার যখন ইকোনমিতে বেকারত্ব থাকে, তখন গভর্নমেন্ট এই ডিমান্ডকে বৃদ্ধি করার চেষ্টা করে। যাই হোক, তো গভর্নমেন্ট যখন মনিটারি পলিসির মাধ্যমে এগ্রিগেট ডিমান্ডকে কন্ট্রোল করার জন্য বা ইফেক্ট করার জন্য দুটো পলিসি আছে গভর্নমেন্ট। হলো ফিসক্যাল পলিসি, যেটা ডিরেক্টলি এগ্রিগেট ডিমান্ডের উপর কাজ করে, আর হলো মনিটারি পলিসি, যেটা এলএম কার্ভকে শিফট করার মাধ্যমে গভর্নমেন্ট করে থাকে। এলএম কার্ভকে শিফট করার জন্য গভর্নমেন্ট মানি সাপ্লাইকে প্রভাবিত করে, পরিবর্তন করে। কেমন? তাহলে এই যে এলএম কার্ভকে শিফট করা, এলএম কার্ভের পজিশনটাকে নির্ধারণ করা, এটাকে গভর্নমেন্ট দুভাবে করতে পারে। মানি সাপ্লাই বাড়লে এলএম কার্ভ শিফট করে, অথবা গভর্নমেন্ট ইন্টারেস্টকে টার্গেট করতে পারে। ইন্টারেস্টকে টার্গেট করবো, সেটা মানি সাপ্লাই করে এলএম কার্ভের উপরে প্রভাব ফেলতে পারে। কেমন? তো যাই হোক, এই মানি সাপ্লাইকে পরিবর্তন করলে ইন্টারেস্ট রেট পরিবর্তন হয়, মানি সাপ্লাই বাড়লে ইন্টারেস্ট রেটটা ফল করে, এবং ইন্টারেস্ট রেট যখন ফল করে, তখন কনসাম্পশন বাড়তে পারে। মনে করো আমাকে কম সুদে কনসাম্পশন লোন দিচ্ছে, গাড়ি কেনার জন্য আমাকে, বা বিয়ে করার জন্য আমাকে 3% রেট ইন্টারেস্ট দিচ্ছে, বা ট্যুরে যাওয়ার জন্য আমাকে 2% ইন্টারেস্ট দিচ্ছে। তখন আমি বেড়াতে যাব, গাড়ি কিনবো, বা এটাকে কনজিউমার লোন বলা হয়। কনসাম্পশন অ্যাক্টিভিটিস বেড়ে যাবে, ইন্টারেস্ট রেট যখন কমে যাবে। ঠিক একইভাবে ইন্টারেস্ট রেট কমলে বিজনেস অ্যাক্টিভিটিস বেড়ে যাবে। মনে করো যে ব্যবসায়ী যারা আছে, যারা লোন নেয়, ওরা যদি কম সুদের হারে টাকা ধার নিতে পারে ব্যাংক থেকে, তাহলে তারা বেশি বেশি ইনভেস্টমেন্ট করবে। তাই দেখা যায় যে যখন ইন্টারেস্ট রেটটা ফল করে, ইনভেস্টমেন্টও বাড়ে, কনসাম্পশনও বাড়ে। অর্থাৎ এগুলো হচ্ছে আবার এগ্রিগেট ডিমান্ডের কম্পোনেন্ট, তাই এগ্রিগেট ডিমান্ডও বাড়বে। এই জন্য আমরা বলি যে যখন ইন্টারেস্ট রেটটা ফল করে, তখন এগ্রিগেট ডিমান্ড বাড়বে। ঠিক আছে? তবে এটা ডিরেক্টলি বাড়ছে না, এটা ইন্টারেস্ট রেট ফল করছে, ইন্টারেস্ট রেট ফল করলে তার মাধ্যমে বাড়ছে। এই জন্য এটাকে অংশে বলা ইন্টারমিডিয়েট টার্গেট বলা হয়, ইন্টারমিডিয়েট টার্গেট। অর্থাৎ মনিটারি পলিসি সাধারণত ইন্টারমিডিয়েট টার্গেট সরাসরি আউটপুটকে প্রভাবিত করতে পারে না, ইন্টারমিডিয়েট টার্গেট আছে সেটাকে প্রভাবিত করে। ইন্টারমিডিয়েট টার্গেট বা ইন্টারমিডিয়েট ভেরিয়েবল যেটা আছে, সেটা পরিবর্তনের মাধ্যমে আমার ফাইনাল যে টার্গেটটা আছে সেটার উপর প্রভাব বিস্তার করে, আউটপুটের উপর, আউটপুটটা স্টেবিলাইজ করার চেষ্টা করা হয়। কেমন? তো এটা হলো আমাদের ইন্টারমিডিয়েট টার্গেট। দুটো আছে, একটা হলো ডিরেক্টলি মানি সাপ্লাইকে কন্ট্রোল করা, গভর্নমেন্ট মানি সাপ্লাইকে প্রভাবিত করতে পারে বন্ড কেনা বেচার মাধ্যমে, মানি সাপ্লাইকে টার্গেট করতে পারে, কত কোটি টাকা মানি সাপ্লাই ইকোনমিতে থাকবে সেটা একটু নির্ধারণ করতে পারে। অথবা অল্টারনেটিভলি গভর্নমেন্ট ইন্টারেস্ট রেটকে টার্গেট করতে পারে, মানি সাপ্লাই দিকে না তাকিয়ে ইন্টারেস্ট রেটটাকে ঠিক করে, এবং ইন্টারেস্ট রেট ঠিক করলে মানি সাপ্লাইটা অটোমেটিক্যালি নির্ধারিত হয়ে যায়। আমরা যে মানি সাপ্লাই ফাংশনটা দেখেছি, কেমন, সেখানে আমরা মানি সাপ্লাই ফাংশনে আমরা লম্ব অক্ষে দেখেছি ইন্টারেস্ট রেট, আর ভূমি অক্ষে দেখেছি কি আমরা মানির পরিমাণ, অ্যামাউন্ট অফ মানি, মানি ব্যালেন্স দেখিয়েছি আমরা, রিয়েল মানি ব্যালেন্স। তো এখানে আমরা যদি লম্ব অক্ষে
একটা পয়েন্ট চুজ করি, একটা ইন্টারেস্ট রেট চুজ করি, তখন মানিটারি ব্যালেন্স বা মানি সাপ্লাই পরিমাণটা সেখান থেকে নির্ধারিত হবে। কারণ ইন্টারেস্ট রেটকে চেঞ্জ করলে মানি সাপ্লাই পরিমাণটা পরিবর্তন হবে এই আমাদের মানি সাপ্লাই কার্ভ অনুযায়ী। কিংবা অল্টারনেটিভলি গভর্নমেন্ট যদি মানি সাপ্লাই থেকে ভূমিয়কের থেকে মানি সাপ্লাইকে চুজ করে, কোন একটা পয়েন্ট চুজ করে, ইন্টারেস্ট রেটটা তখন অটোমেটিক্যালি নির্ধারিত হবে। গভর্নমেন্ট যে কোনো একটাকে চুজ করতে পারবে। কেমন? এই যে আমরা ডিমান্ড ফাংশন বলি বা ডিমান্ড কার্ভ বলি, সেখানে আমরা একটা মনে করো মনোপলি মার্কেটে একটা ডিমান্ড কার্ভ আছে। মনোপলি আমরা বলি যে মনোপলি কি করতে পারে, দাম সেট করতে পারে অথবা কোয়ান্টিটি সেট করতে পারে, দুটো একসাথে সেট করতে পারে। আইদার তাকে দামকে চুজ করতে হবে অথবা তাকে কোয়ান্টিটিকে চুজ করতে হবে। এখানেও ঠিক তাই, ইন্টারেস্ট রেট আছে এবং মানি সাপ্লাই আছে। ইন্টারেস্ট রেটটা আমাদের লম্ব অক্ষে, মানি সাপ্লাইটা হচ্ছে আমাদের ভূমি অক্ষে, আর এলএম কার্ভটা আমাদের আপার স্লোপে। এখান থেকে গভর্নমেন্টকে either government has to choose interest rate and the money supply will be automatically determined by the money supply curve, or the government can target the money supply and interest rate will be determined by the money supply curve. এটা হলো আমাদের intermediate target. The intermediate target হলো either choose interest rate or target interest rate or target the money supply. Money supply থেকে বলি আমরা M1 বা M2 বলি, আমরা monetary aggregate বলি এটাকে আমরা। কেমন? তো এটা হলো আমাদের গভর্নমেন্টের ইন্টারমিডিয়েট পলিসি। তাহলে গভর্নমেন্টের পলিসি টুলস হলো মানি সাপ্লাইকে কন্ট্রোল করা। তো মানি সাপ্লাইকে কন্ট্রোল করাটা আমরা দেখেছি যে একেবারে এত সহজ না। এটা মানি সাপ্লাইকে কন্ট্রোল করার জন্য অনেক সময় কমার্শিয়াল ব্যাংকগুলো বা প্রাইভেট সেক্টর যে বিহেভিয়ার, ক্যাশ হোল্ডিং বিহেভিয়ার, সেটার উপর নির্ভর করে। এবং M1 বা M2 এগুলোকে অনেক সময় সঠিকভাবে মেজার করা যায় না। এটা অনেক সময় সমস্যা হয়, যেগুলো মেজার করা যায় না বলে কোন লেভেলের এগুলোকে ফিক্স করা হচ্ছে সেগুলো বোঝা যায় না। আরো কিছু প্রবলেম আছে মাইন্ডের পলিসি, যেমন ডিলে প্রবলেম। আমি পলিসি নিলাম কিন্তু পলিসি ইফেক্টটা পড়তে সময় লাগে, তাৎক্ষণিকভাবে এই ইফেক্টটা ইকোনমিতে পড়ে না। এটা ল্যাগ বলা হয়। তো ল্যাগ বিহেভিয়ার আমরা অবজার্ভ করি যে মাইন্ডের পলিসির ক্ষেত্রে। এটা ল্যাগটা শুধু মাইন্ডের পলিসির ক্ষেত্রে না, অন্যান্য ফিসকাল পলিসির ক্ষেত্রেও দেখা দিতে পারে। কেমন? তো আমরা যেটা দেখার চেষ্টা করবো আজকে সেটা হলো যে এই যে গভর্নমেন্টের মাইন্ডের পলিসির ক্ষেত্রে দুটো ইন্টারমিডিয়েট টার্গেট আছে। একটা হলো ইন্টারেস্ট রেট কে গভর্নমেন্ট টার্গেট করতে পারে, অথবা গভর্নমেন্ট মানিটারি এগ্রিগেট, মানিটারি এগ্রিগেট মানে M1 M2 বা মানি সাপ্লাই, এটাকে টার্গেট করতে পারে। তো প্রশ্ন হলো যে গভর্নমেন্ট কোনটাকে টার্গেট করবে? এটা গভর্নমেন্ট কি মানি সাপ্লাইকে টার্গেট করবে নাকি ইন্টারেস্ট রেটকে টার্গেট করবে, সেটা আমরা দেখার চেষ্টা করব। কিসের উপর নির্ভর করে এটাকে আমরা ব্যাখ্যা করার জন্য যে কোনটা গভর্নমেন্টের উদ্দেশ্য হবে যে ইকোনমিকে স্টেবিলাইজ করা গভর্নমেন্টকে, এবং ইকোনমিটা ডিস্টার্ব হয়, ইকোনমিটা যে ইকুইলিব্রিয়াম সেটা পরিবর্তিত হয় ডিউ টু মেনি সোর্সেস অফ শকস। অনেক সোর্স থেকে শক সৃষ্টি হতে পারে। এক্সপোর্ট মার্কেট এক্সপোর্ট লুজ হওয়া, করোনা প্যান্ডেমিকের কারণে একটা অ্যাডভান্স ইকোনমিক সিচুয়েশন সৃষ্টি হলো, এক্সপোর্ট কমে গেল, ব্যাংক এক্সপোর্ট কমে গেল, কেমন, বা উৎপাদন কমে গেল, লকডাউনের কারণে কাজকর্ম কমে গেল। এখানে আমাদের যে এই শকটা কোথায় সৃষ্টি হলো? আমাদের গুডস মার্কেটের সৃষ্টি হলো, গুডস এন্ড সার্ভিস মার্কেটের সৃষ্টি হলো আমাদের। তো শকটা অনেক সময় মানিটারি মার্কেটের সৃষ্টি হয়। যেমন ধরো 2009 সালে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড, সেটা ছিল মানি মার্কেট শক। সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট শক, সেটা হচ্ছে আমাদের। সুতরাং এই ইকোনমির নানা সময় নানা শক দ্বারা, অভিঘাত দ্বারা ইকোনমি প্রভাবিত হয়, ইকোনমিক ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয়, কখনো বাড়ে কখনো কমে, বিভিন্ন কারণে বিভিন্ন সোর্স থেকে এই শকগুলো আসতে পারে। তো এই যে ইকোনমিক যে শক, ইকোনমিকে একটা লং রান ট্রেন্ডের কাছাকাছি রাখা ইকোনমিক পলিসির মাধ্যমে রাখার জন্য গভর্নমেন্ট, আমরা বলছি যে এই ডিমান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে যে ফিসকাল পলিসি কিংবা মানিটারি পলিসি ব্যবহারের মাধ্যমে আমরা এখানে মানিটারি পলিসি থেকে আমরা আলোচনা করছি। এখানে মানিটারি পলিসির মাধ্যমে ডিমান্ডকে ম্যানেজ করে গভর্নমেন্ট ইকোনমিকে লং রান যে ট্রেন্ড আছে সেটার কাছাকাছি বা গভর্নমেন্ট ইকুইলিব্রিয়ামের কাছাকাছি রাখার চেষ্টা করে। এই যে এই শক, ইকোনমিক শকটা সবসময় ঘটে বা প্রায় সময় ইকোনমিক শকটা সৃষ্টি হয়। তো ইকোনমিক এই যে শক সৃষ্টি হয়, এই ইকোনমিক শকের যে উৎপত্তির স্থল, এটা কি মানি মার্কেট উৎপত্তি হলো নাকি গুডস মার্কেট উৎপত্তি হলো, তার উপর নির্ভর করে যে ইকোনমিকে যে কন্ট্রোল করবে গভর্নমেন্ট মানিটারি পলিসির মাধ্যমে। যার দুটো ইন্টারমিডিয়েট টার্গেট আছে, ইন্টারেস্ট রেট এবং একটা হলো মানিটারি এগ্রিগেট বা মানি সাপ্লাই। গভর্নমেন্ট কোনটাকে চুজ করবে সেটা নির্ভর করছে যে
শকটা ইকোনমিক যে অভিঘাত সেটা মানি মার্কেটের সৃষ্টি হয়েছে নাকি বুশ মার্কেট থেকে সৃষ্টি হয়েছে তার উপর নির্ভর করে। মানি মার্কেট থেকে সৃষ্টি হলে হয়তো গভর্নমেন্ট ইন্টারেস্ট রেটকে টার্গেট করবে, এবং যদি বুশ মার্কেটের সৃষ্টি হয় তাহলে তো গভর্নমেন্ট হয়তো যে যেমন মার্কেটের এগ্রিগেট গুডস আমরা এমল এবং ইনটু মানি সাপ্লাই সেটাকে টার্গেট করবে। আমরা দেখবো কোনটাকে টার্গেট করলে ইকোনমিক স্টেবিলাইজ থাকবে, ইকোনমির গ্রোথটা কম করবে। এটা ব্যাখ্যা করার জন্য আমরা আইএস কার্ভ এবং এলএম কার্ভ ইকুয়েশনটাকে একটু মডিফাই করব। আইএস কার্ভ ইকুয়েশন হলো যে আইএস কার্ভ এবং এলএম কার্ভ দুটোই কি দেখায়? দুটোই দেখায় আমাদেরকে যে আউটপুটের সাথে ইন্টারেস্ট রেটের সম্পর্ক দেখায়। কেমন? তো আমরা মনে করি আইএস কার্ভ উইথ ইকুয়েশন সেটা হলো যে y equal to c minus there এটা আমাদের ইন্টারসেপ্ট ভূমি অক্ষের, এটা হলো আমাদের প্যারামিটার একটা, আর r হলো ইন্টারেস্ট রেট। এই দুটো হলো চলক আমাদের y এবং r। কেমন? এই c এবং a দুটো আমাদের, এটা মনে করো আইএস কার্ভ, এদিকে ইন্টারেস্ট রেট, এদিকে y। কেমন? আর সিটা হলো আমাদের ইন্টারসেপ্ট থেকে সি বলি আমরা, এখানে যে ইন্টারসেপ্ট করে এই আইএস কার্ভটা সেটার মধ্যে সি, আর এটা আমাদের আইএস কার্ভ। এর জন্য প্যারামিটার বলি সি এবং এ প্যারামিটার, এই দুটো থেকে এটা নেগেটিভ হয় কারণ স্লোপটা আইএস কার্ভটা ডাউন স্লোপিং হয়ে যাবে। এটা আরেকটা হচ্ছে আমাদের এলএম কার্ভ। এলএম কার্ভটা হচ্ছে আমাদের মানি মার্কেট রেশিও, সেটাকে আমরা একটু ভিন্নভাবে লিখবো যে এলএম কার্ভটা যে পজিটিভ দিছিল এলএম কার্ভটা, এলএম কার্ভটা আমরা এভাবে লিখতে পারি y equal to some constant some intercept, মনে করো y equal to m plus dr, এভাবে লিখতে পারি আমরা m plus dr। তাহলে এটা আমাদের মানি মার্কেট ইকুয়েশন। আমরা এটাকে একটু ভিন্নভাবে লিখবো। এটা হচ্ছে আমরা y equal to c minus dr, এটা মনে করো এলএম কার্ভ। এটা সমীকরণটা মনে করো y equal to যে b plus m plus dr, এটা স্লোপটা কনস্ট্যান্ট। আমরা এলএম কার্ভের সমীকরণটাকে একটু ভিন্নভাবে লিখবো। আমরা m টাকে এপাশে নিয়ে আসবো আর y টাকে আমরা এপাশে নিয়ে আসবো, অথবা আমরা চেঞ্জ করে দিই, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো আলোচনার সুবিধার জন্য। m equal to y minus dr, y minus dr। তো আমরা যদি এই dr টাকে এদিকে নিয়ে আসি এটা হবে m plus dr, y equal to m plus dr। আমরা এটাকে একটু রিঅ্যাডজাস্ট করে লিখেছিলাম y equal to m plus dr। তো আমরা যদি এই dr টাকে এদিকে নিয়ে আসি ওটা y minus dr হবে, m equal to, যেটা আমরা এখানে এইভাবে লিখেছি আমরা m equal to y minus dr। সুতরাং এটা যদিও মাইনাস দেখাচ্ছে, মাইনাস দেখালো, যদি আমরা y এবং r টাকে দুটোকে দুপাশে রাখি তখন এটা প্লাস হয়ে যাবে। dr কে এপাশে নিয়ে আসলে y equal to m plus dr হবে এবং স্লোপটা পজিটিভ হবে। এটা নেগেটিভ হওয়ার অর্থ এই না যে ইলেকট্রনটা নেগেটিভ স্লোপ, ইলেকট্রনটা এখানে পজিটিভ স্লোপ। আমাদের উদ্দেশ্য হলো যে এই দুটো কার্ভকে আইএস এবং এলএম কার্ভ, এটা অনেক সময় আমরা বলছি এই দুটোকে গভর্নমেন্ট পলিসির মাধ্যমে শিফট করে। ফিসকাল পলিসির মাধ্যমে গভর্নমেন্ট আইএস কার্ভটাকে শিফট করে, আর মনিটারি পলিসির মাধ্যমে গভর্নমেন্ট এলএম কার্ভটাকে শিফট করে। তো অনেক সময় এগুলো গভর্নমেন্টের কন্ট্রোলের বাইরে থাকে, একটা কিছু এক্সটার্নাল ইফেক্টের কারণে, যেটা গভর্নমেন্টের নিয়ন্ত্রণের মধ্যে নাই, কারণ আইএস কার্ভটা শিফট করতে পারে। মনে করো একটা ইন্টারন্যাশনাল রিসেশন হলো, কেমন একটা দুর্ঘটনা ঘটলো বা একটা বন্যা হলো, যেগুলো গভর্নমেন্টের কন্ট্রোলের মধ্যে নেই। তো কিছু এক্সটার্নাল ইফেক্টের কারণে আইএস কার্ভটা অটোমেটিক্যালি শিফট করতে পারে, আইএস কার্ভটাকে র্যান্ডমলি শিফট করতে পারে। তো এই র্যান্ডম প্রবলেমটাকে দেখানোর জন্য আমরা মনে করো চিত্রটা মুছে দিচ্ছি না, আইএস কার্ভটা র্যান্ডমলি শিফট করতে পারে, কেমন এলএম কার্ভটা র্যান্ডমলি শিফট করতে পারে, আমরা কি করব? এই র্যান্ডম শিফটটা দেখানোর জন্য এখানে আমরা একটা কম্পোনেন্ট যুক্ত করব।
আই স্কয়ারের সাথে যুক্ত করব, মনে করব একটা ইউ যুক্ত করছি এখানে আমরা প্লাস ইউ, অর্থাৎ আই স্কয়ার ক্যান শিফট র্যান্ডমলি, আর ইউ ইজ এ র্যান্ডম শিফট। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এই একটা ডিস্ট্রিবিউশন আছে, মনে করো এটা র্যান্ডম ডিস্ট্রিবিউশন ফলো করে, নাম্বার ডিস্ট্রিবিউশন ফলো করে। ঠিক একইভাবে এখানে মাইনাস অফ একটা র্যান্ডমলি শিফট করতে পারে। এখানে লিখবো n প্লাস ভি, ভিটা একটা র্যান্ডম শট, ভিটা এদিকে লিখছি না, ভিটা আমরা এদিকে লিখছি, কিন্তু মাইনাস অফ একটা র্যান্ডমলি চেঞ্জ হতে পারে। এটা আসলে এলিমেন্ট কার্ভটা র্যান্ডমলি শিফট করতে পারে। তো যেখানে তাহলে একটা হলো আই স্কয়ার, একটা হলো এলিমেন্ট কার্ভ, যেখানে আমরা দুটো কম্পোনেন্ট যুক্ত করেছি, একটা ইউ এন্ড ভি আর র্যান্ডম শটস, random shocks to the ice curve and element curve respectively. একটা ice curve কে প্রভাবিত করে কিউটা randomly আর ভিটা এলিমেন্ট কার্ভ কে randomly শিফট করে। আমরা ice curve এবং element curve এর ইকুয়েশনকে একটু পরিবর্তন করলাম। এখন আমরা দেখো, এখন আমরা গভর্নমেন্টের যে পলিসি চয়েস, কোনটাকে গভর্নমেন্ট চুজ করবে, পলিসি চয়েস একটা হচ্ছে ফিক্স ইন্টারেস্ট রেট, নম্বর চয়েস হচ্ছে টার্গেট ইন্টারেস্ট রেট, আর দুই নম্বর হচ্ছে টার্গেট মনিটারি এগ্রিগেটস, টার্গেট মানি সাপ্লাই। এবার অপশনে বলা হয় মনিটারি এগ্রিগেটস M1 আর M2, যেখানে একটা গভর্নমেন্টকে চুজ করতে হবে। তো মনে করো যে এম এম মানি সাপ্লাই মানে এম, এটা হচ্ছে আর মানি সাপ্লাই আমরা এম দিয়ে লিখব, আর দিয়ে এটা হচ্ছে মানি সাপ্লাইকে টার্গেট করতে পারে গভর্নমেন্ট, অথবা ইন্টারেস্ট রেটকে টার্গেট করতে পারে। এখানে আসলে দরকার নেই আইস কার্ভের জন্য গভর্নমেন্ট এই আইদার এম কে টার্গেট করতে পারে অথবা আর কে টার্গেট করতে পারে। আইস কার্ভের সাথে টার্গেট করতে আইস কার্ভের অংশ শুধু আমরা এম কার্ভটাকে নিয়ে দিচ্ছি না। তো এখন মনে করো গভর্নমেন্ট যদি মানি সাপ্লাইকে টার্গেট করে, মানি সাপ্লাইকে একটা লেভেলে ফিক্স করে দেয় গভর্নমেন্ট, যেটা গভর্নমেন্ট ফিক্স করতে পারে তার বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে, মানি সাপ্লাই অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে। তো এখন আমরা দেখার চেষ্টা করব কোন সিচুয়েশনে কোনটা নেবে, কখন ইন্টারেস্ট রেটকে টার্গেট করবে, কখন মানি সাপ্লাইকে টার্গেট করবে বা ফিক্স করবে। গভর্নমেন্ট যদি মানি সাপ্লাইকে ফিক্স করে, এটা মুছে দিচ্ছি, if government fixes money supply at government fixes money supply মানে m at m bar fix করে দেব money supply fix করে দিলে, তাহলে আমাদের এলএম কার্ভটা হবে then m bar then the LM curve becomes কেমন হবে, m bar হবে এটা প্লাস v y মাইনাস vr, কেমন? তো এটাকে আমরা একটু ম্যানিপুলেট করি, ইয়ারটাকে এদিকে নিয়ে আসি, q2 m v কে ডান দিকে নিয়ে যাই, প্লাস v plus y. Therefore, এখান থেকে r equal to বলতে পারি আমরা 1 by v inverse plus v কাজ করি। আমাদের আসলে এগুলোকে অপারেশন নিয়ে গেলে মাইনাস হয়ে, এই মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটা কাজ করতে পারি যে y টাকে আমি যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস y একবার প্লাস v মাইনাস y হবে, অথবা
আচ্ছা আমরা একটা কাজ করি, এটাকে আমরা পাশে নিয়ে আসি আর এটাকে আমরা পাশে রাখি, তাহলে আমাদের নির্দেশিত কতটা সুবিধা হবে। এবার প্লাস ভি ওয়াইটাকে বাম পাশে নিয়ে আসি মাইনাস বি আসে, therefore আমি লিখতে পারবো যে r equal to এটাকে পাশে নিয়ে আসতে হবে মাইনাস 1 বাই b এবার প্লাস v মাইনাস 1, ঠিক আছে। r equal to কত, r equal to আমরা নামছি দিয়েছি আমরা r equal to that is r equal to minus 1 by b into m bar plus v minus 1, তাহলে আমাদের হবে ইন্টারেস্ট রেট। যদি গভর্নমেন্ট মার্কেট থেকে ফিক্স করে তাহলে ইন্টারেস্ট রেটের পরিমাণ তো হবে, ইন্টারেস্ট রেট তো মার্কেট থেকে ফিক্স করে গভর্নমেন্ট ইন্টারেস্ট রেট কন্ট্রোল করতে পারবে, ইন্টারেস্টটা মার্কেটের মাধ্যমে বা আইএসকের মাধ্যমে নির্ধারিত হবে। গভর্নমেন্ট যদি মার্কেট থেকে এমবারে ফিক্স করে তাহলে ইন্টারেস্ট কত হবে 1 বাই বি, বিটা হচ্ছে আমাদের এই ইন্টারেস্ট সেনসিটিভিটি, কেমন, আর এমবার মার্কেট পরিমাণ র্যান্ডম শক যেটা সেটা আউটপুট উপর নির্ভর করবে, এই বিষয়গুলোর উপর বা প্যারামিটারগুলোর উপর নির্ভর করবে যে ইন্টারেস্টটা কত হবে। যদি গভর্নমেন্ট মার্কেটটাকে ফিক্স করে তাহলে ইন্টারেস্টের পরিমাণটা বাকি যে প্যারামিটারগুলো আছে তার উপর ভিত্তি করে নির্ধারিত হবে, যদি গভর্নমেন্ট মার্কেটটাকে যদি ফিক্স করে। এবং আমরা যদি এই মানটা যদি এখানে বসিয়ে দিই আই স্কয়ারে, আই স্কয়ারে অবস্থা দাঁড়াবে যে সাবস্টিটিউশন আর into the I square, যদি I square বসিয়ে দিই আর এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের I square ইকুয়েশনটা হবে এই মানটা যদি আমরা I square বসাই আমরা পাবো এখানে y equal to y equal to c minus ar, c minus minus से minus से प्लस हो जाবে a by b minus 1 by b a by b আর এর মান হচ্ছে আমাদের a বার প্লাস b minus y plus b যেগুলো আউটপুটের মান হবে যদি m কে ফিক্স করে দেওয়া হয়, তখন যদি m কে ফিক্স করে তাহলে y তবে এই ইকুয়েশনের মাধ্যমে নির্ধারিত হবে, এই ইকুয়েশন যে প্যারামিটারগুলো আছে তার মাধ্যমে নির্ধারিত হবে এবং ইন্টারেস্ট রেট যেটা সেটা এই ইকুয়েশনের প্যারামিটারের মাধ্যমে নির্ধারিত হবে। তো আমরা যদি একটু অ্যারেঞ্জ করি এটাকে আমরা এই এক্সপ্রেশনটাকে এভাবে লিখতে পারি y equal to after arranging arranging ইনপুট করি যদি অ্যারেঞ্জ করি তাহলে আমরা এখানে লিখতে পারবো y equal to লসাগু করে অন্য উপায়ে ইকুয়েশন করে লিখতে পারবো এখানে y equal to bc plus am bar bc plus am bar এতটুকু রাখলাম এখানে আমরা আর নিচে রাখবো আমরা a plus b ঠিক আছে। সলভ করলে আমি এটা পাবো, আমি সব ডিটেইলস ক্যালকুলেশন করে সলভ করছি না, যদি সলভ করো তাহলে এই রেজাল্টটা পাবে এখানে প্লাস একটা কোশ্চেন আসবে সেটা হলো av plus bu প্লাস লসাগু করলে বিউটা চলে আসবে, এখান থেকে বিটা চলে আসবে আর নিচে আসবে a plus b। এই ধরনের একটা ইকুয়েশন সলিউশন করে পাবো যেখানে
এই ফার্স্ট টার্মটা ফিক্সড, এটা পুরোপুরি ফিক্সড। এটা কেন ফিক্সড? এটা কারণ এখানে বি সি এগুলো প্যারামিটার, এও প্যারামিটার সবসময় ফিক্স থাকে, প্যারামিটারকে আমরা সাথে ফিক্স ধরে নিয়ে আসা। এই বি প্যারামিটার এটাকে আমরা ফিক্স করে ফেলেছি, সুতরাং এই ফার্স্ট টার্ম হচ্ছে ফিক্সড। আর সেকেন্ড টার্মের মধ্যে এটা এ বি এগুলো প্যারামিটার, কিন্তু বিটা হচ্ছে আমাদের র্যান্ডম শক, ইউটা হচ্ছে র্যান্ডম শক। এ ইউ এবং বি এই দুটো র্যান্ডম শক। অর্থাৎ আমরা এখান থেকে এই ইকুয়েশনটাকে আমরা এমন ভাবে ম্যানিপুলেট করেছি যাতে করে ইউ এবং ভি এক সাইডে চলে যায়, ইউ ভি নাই যেখানে সেগুলো আরেকটা পাশে এসে জড়ো হয়। এইভাবে আমরা দুটো পার্টে ভাগ করেছি এই ইকুয়েশনটাকে। তো একটা পার্ট হচ্ছে ফিক্স, একটা পার্ট হচ্ছে র্যান্ডম, দুটো বিষয় করে নির্ভর করে ইকুয়েশনটা। আমরা এই যে আউটপুট হচ্ছে ইকুয়াল টু আউটপুট when money supply is fixed at m bar, এবার যখন মানি সাপ্লাই m বারে ফিক্স করা হয় তখন এটা আমাদের ইকুয়াল টু আউটপুট। এই ইকুয়াল টু আউটপুটটা নির্ভর করে, আউটপুটটা শিফট হয়, আউটপুটটা নির্ভর করে কিসের উপরে? নির্ভর করে এখানে এই প্যারামিটারের উপর নির্ভর করে। প্যারামিটারগুলো চেঞ্জ না হলে আউটপুটটা ফিক্স থাকবে। এই অংশটা ফিক্সড, এটা কারণে আউটপুটটা পরিবর্তন হবে না, কিন্তু এই অংশটা ভেরিয়েবল, ইউ এবং ভি এই দুটো শিফট করে। শিফট করার কারণে এটা ভেরিয়েবল, ইউ এবং ভি এই দুটোর উপর নির্ভর করে। আউটপুটের যে মুভমেন্ট বা শিফট, এটাকে আমরা সাধারণত ভেরিয়েন্স দিয়ে মেজার করি। আমরা বলি আমরা ভেরিয়েবিলিটি অফ আউটপুট, এটাকে আমরা যদি এই ভেরিয়েন্স বের করি আউটপুটের, বা আউটপুটের ভেরিয়েবিলিটি বের করি, আমরা ভেরিয়েন্স অফ ওয়াই যদি আমরা বের করি, আউটপুটের যে ভেরিয়েন্স সেটা এটা একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টের ভেরিয়েন্স 0, কনস্ট্যান্টের কোনো পরিবর্তন হয় না, যে কারণে এই ভেরিয়েন্স অফ ওয়াই বের করি এটা ভেরিয়েন্সটা 0 হবে। আর ডান দিকের যে অংশটুকু আছে সেটার ভেরিয়েন্স হচ্ছে আমাদের ভেরিয়েন্সের ফর্মুলা আছে, একটা কনস্ট্যান্টের ভেরিয়েন্স হচ্ছে কত, সরি একটা কোএফিশিয়েন্ট, এটা একটা র‍্যান্ডম ভেরিয়েবল, এটা র‍্যান্ডম ভেরিয়েবলের সাথে এটা কোএফিশিয়েন্ট হিসেবে আছে। ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে এমন, ভেরিয়েন্স অফ, মনে করো কে একটা কনস্ট্যান্ট, এটা ভেরিয়েবলের সাথে আছে, এটা ভেরিয়েন্স যদি বের করি সেটা হবে k স্কয়ার ইনটু ভেরিয়েন্স অফ x, এটা হচ্ছে ভেরিয়েন্সের ফর্মুলা। ঠিক আছে, হবে এটা যেহেতু কোএফিশিয়েন্ট হিসেবে আছে 1/a + b হিসেবে আছে, এটা স্কয়ার হবে। আর এটা ভেরিয়েবল, এটার ভেরিয়েন্সটা হবে আমাদের এটা স্কয়ার a স্কয়ার ইনটু ভেরিয়েন্স অফ v, ভেরিয়েন্স অফ v কে আমরা লিখব সিগমা v, দিয়ে লিখব সিগমা v, a স্কয়ার ইনটু সিগমা v। সিগমা v স্কয়ার, ভেরিয়েন্স আমরা সিগমা v স্কয়ার দিচ্ছি। স্কয়ার না জানি সেটাকে বলি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সিগমা v স্কয়ার হচ্ছে v এর ভেরিয়েন্স, এটা নোটেশন হিসেবে ব্যবহার করলাম আমরা। যেমন আমরা ইচ্ছা করলে এখানে এটাকে এভাবে লিখতে পারতাম k স্কয়ার ইনটু এটা সিগমা x স্কয়ার, এভাবে লিখতে পারতাম। ঠিক একইভাবে আমরা এখানে লিখেছি এটা ভেরিয়েন্স অফ v কে লিখেছি আমরা সিগমা v স্কয়ার। পরের পার্টটা একই রকম, এটা কনস্ট্যান্ট হিসেবে এটা স্কয়ার হবে, আর ভেরিয়েন্স অফ u কে লিখব আমরা সিগমা u স্কয়ার দিয়ে লিখব। ফার্স্ট পার্টটা কোনো দরকার নাই, ফার্স্ট পার্টটা। আউটপুটের যে ভেরিয়েন্স, আউটপুটের যে ভেরিয়েবিলিটি সেটা হচ্ছে আমাদের কত, a স্কয়ার সিগমা b স্কয়ার প্লাস b স্কয়ার সিগমা স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার। কেমন, এটা হলো আমাদের রিয়েল আউটপুটের ভেরিয়েন্স। যদি m কে যদি ফিক্স রাখা হয় পলিসির মাধ্যমে, তাহলে যে আমাদের আইস কার্ভ এবং এলএম কার্ভ যে র্যান্ডম শক, সেটার উপর নির্ভর করবে আউটপুটের ভেরিয়েবিলিটি। অর্থাৎ বুস্ট মার্কেটে যদি ডিস্টারবেন্স হয়, সিগমা ইউ স্কয়ার বা ইউ যদি কোনো পরিবর্তন হয়, সেটা আমাদের আউটপুটকে প্রভাবিত করতে পারে। কিংবা যদি মানি মার্কেটে কোনো শক সৃষ্টি হয়, সিগমা ভি স্কয়ারে কোনো পরিবর্তন আসে, সিগমা ভি স্কয়ারের কারণে আমাদের কি হতে পারে, আউটপুটে পরিবর্তন হতে পারে। কেমন, তাহলে এটা হচ্ছে যদি গভর্নমেন্ট মানি সাপ্লাইকে ফিক্স করে, গভর্নমেন্ট যদি এম কে যদি এম বারে ফিক্স করে, তাহলে আমাদের যে আউটপুট নির্ধারিত হবে, সে আউটপুটের যে ভেরিয়েবিলিটি বা আউটপুটের যে ভেরিয়েন্স, সেটা নির্ভর করবে বুস্ট মার্কেটের ডিস্টারবেন্স or money market and money market disturbance and the parameter of the ice cup and even the এটা নির্ভর করবে আমাদের। অর্থাৎ গভর্নমেন্ট যদি মানি সাপ্লাইকে টার্গেট করে, তাহলে আউটপুটের ভেরিয়েবিলিটিকে আমরা প্রকাশ করব এই ইকুয়েশনের মাধ্যমে, বা এই ইকুয়েশনের মাধ্যমে আউটপুটের ভেরিয়েবিলিটিটা নির্ধারিত হবে। এখন আসো, গভর্নমেন্ট যদি মানি সাপ্লাইকে টার্গেট না করে, তার পরিবর্তে ইন্টারেস্টকে টার্গেট করে, কেমন, ইন্টারেস্টকে যদি টার্গেট করে,
তাহলে আউটপুটের ভেরিয়েবিলিটি কিভাবে নির্ণয় করব? তো এটা হচ্ছে আউটপুটস ভেরিয়েবিলিটি when government targets the money supply. সমস্যা শেষ হয়ে আসছে। এটা একটা পার্ট দেখলাম, কেমন আজকে পুরোপুরি শেষ করা যাবে না। তারপরে একটা অংশ দেখাই দিতে বলকে যে government controls or chooses interest rate or fixed interest rate. Government যখন ইন্টারেস্ট রেটকে ফিক্স করে, ইন্টারেস্ট রেটকে টার্গেট করে, তখন মানি সাপ্লাই কার্ভটা বা এলএম কার্ভটা তখন এলএম কার্ভটা হরিজন্টাল হয়ে যায়। এলএম কার্ভের আর কোনো প্রভাব থাকে না। এলএম কার্ভটা যে লেভেলে টার্গেট করা হচ্ছে, ফিক্স করা হচ্ছে, সেই লেভেলে আমাদের এলএম কার্ভটা ফিক্স হয়ে যায় আমাদের, কেমন? এবং গভর্নমেন্ট যে যেভাবে চিন্তা করা ফিগার দিয়ে আমাদের এটা আউটপুট, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট। গভর্নমেন্ট মনে করো এখানে ইন্টারেস্ট রেট ফিক্স করবে, ইন্টারেস্ট রেট বাড়লে কমলে গভর্নমেন্ট কি করবে, ইন্টারেস্ট এখানে বন্ড করবে কিংবা ফিক্স করে নেবে। আউটপুট যাই হোক না কেন ইন্টারেস্ট রেটের পরিমাণটা ফিক্স থাকবে বা ইন্টারেস্ট রেট গভর্নমেন্ট টার্গেট করবে এই লেভেলে আর জিরোতে। ফলে এর ইনকামটা তখন একদম হরিজন্টাল হয়ে যাবে এবং আইসকারের উপর নির্ভর করবে যে ভারসাম্য কতটুকু হবে, y 0 হবে নাকি আইসকার is1 তার উপর নির্ভর করে y1 কতটুকু হবে। সুতরাং এর ইনকাম যখন হরিজন্টাল হয়, যখন গভর্নমেন্ট ইন্টারেস্ট রেটকে টার্গেট করে, তখন এর ইনকামটা হরিজন্টাল হয়ে যাবে এবং তখন আউটপুটের পরিমাণটা নির্ভর করে শুধুমাত্র আইসকারের উপর। অর্থাৎ আমরা যখন গভর্নমেন্ট ইন্টারেস্ট রেটকে ফিক্স করে, এর ইনকাম becomes horizontal. And only S curve affects the output level. And only S curve affects output. অর্থাৎ S curve এর যে ইকুয়েশনটা, যেটা আমরা লিখেছি y equal to c minus r plus q, এটা হচ্ছে র্যান্ডম শক আই স্কয়ার, এটার মাধ্যমে আউটপুটটা নির্ধারিত হবে। তো গভর্নমেন্ট এখানে কি করছে, আরটাকে ফিক্স করছে। আরটাকে ফিক্স করার কারণে আমাদের এখানে এলএম কার্ভের কোনো প্রয়োজন পড়ছে না এবং আমাদের যে আউটপুটের যে ভেরিয়েবিলিটি, যখন গভর্নমেন্ট আর কে ফিক্স করবে তখন আউটপুটের যে ভেরিয়েবিলিটি সেটা হবে ভেরিয়েন্স অফ y, সেটা হবে এটা ভেরিয়েন্স 0 আর এটা ভেরিয়েন্স হচ্ছে আমাদের a স্কয়ার, সরি a স্কয়ার এটা দুটো কনস্ট্যান্ট 0, এই কনস্ট্যান্ট r কে ফিক্স করে ফেলা হলো, এটা 0 হয়ে যাবে, এটা ভেরিয়েন্সটা 0 আর এটা ভেরিয়েন্স হচ্ছে সিগমা ইউ স্কয়ার। তো গভর্নমেন্ট যখন ইন্টারেস্ট রেটকে ফিক্স করবে, গভর্নমেন্ট যখন, তখন আউটপুটের যে ভেরিয়েন্স সেটা হবে সিগমা ইউ স্কয়ার, অর্থাৎ বি এর উপর ডিপেন্ড করবে না, সেটা মানি মার্কেটের শকের উপর নির্ভর করবে না। কারণ মানি মার্কেটের শক হয়ও সেটা গভর্নমেন্ট আর কে ফিক্স করে আর যেখানে টার্গেট করেছে সেই শকটাকে গভর্নমেন্ট অ্যাবজর্ব করে ফেলবে, কেমন? তো এই জন্য আমরা এখান থেকে আমরা এখানে রাখবো, এখানে আমরা বাকি কিছুটুকু আগামী ক্লাসে দেখবো। তো আমরা এখানে দেখছি যে গভর্নমেন্ট যখন মানি সাপ্লাইকে ফিক্স করে, মানিকে এম কে যখন গভর্নমেন্ট ফিক্স করে, তখন আউটপুটের যে ভেরিয়েবিলিটি সেটা নির্ভর করে ইউ এবং ভি দুটোর উপরই, অর্থাৎ বুস্ট মার্কেট শক এবং মানি মার্কেট শক দুটোর উপরই নির্ভর করে। আর গভর্নমেন্ট যখন ইন্টারেস্ট রেটকে টার্গেট করে, তখন এর ইনকামটা ফিক্সড হয়ে যায়, হরিজন্টাল হয়ে যায়, যে লেভেলে গভর্নমেন্ট আর কে ফিক্স করেছে এবং আউটপুটের যে ভেরিয়েবিলিটি সেটা নির্ভর করে শুধুমাত্র বুস্ট মার্কেট শকের উপর। তার পরিমাণ হচ্ছে কত, সিগমা ইউ স্কয়ার। কেমন? আমরা এখানে আপাতত রাখবো আর বাকি কিছুটুকু আমরা আগামী ক্লাসে শেষ করব, ঠিক আছে? তো আমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। আমি তোমাদেরকে ক্লাস অনেকে হয়তো পরে জয়েন করেছো, আমি তোমাদের ক্লাস টেস্টের জন্য তিনটা কোশ্চেন দিয়েছি আমার মানসেপ্লাইয়ের উপর থেকে, জয়শ্রীকে ইমেল করেছি আমি, সেটা তোমরা কমপ্লিট করে 20 তারিখের মধ্যে তোমাদের চেয়ারম্যানের কাছে জমা দিবে অথবা ছবি তুলে সেটা আওয়াজ স্যারকে জমা দিবে, ভালো করে ছবি তুলে, কেমন? জি স্যার। কালেকশন করে নিব আমি, কেমন? স্যার এটা কি মেডটা স্যার? হ্যাঁ, মেলটা দিয়েছি আমি, জয়শ্রীকে দিয়েছি, জয়শ্রী থেকে তোমরা কালেকশন করে নিবে বা জয়শ্রী তোমাদের সাথে শেয়ার করবে, এটা কেমন? জি স্যার। কোশ্চেনটা ক্লাস টেস্টের জন্য, মিড টার্মটা আমরা পরে নেব। আচ্ছা আচ্ছা, জি স্যার। ঠিক আছে, তোমাদের সাথে এই বাকি অংশটুকু আমরা আগামী ক্লাসে শেষ করব, কারণ আরো দুটো কাজ বাকি আছে আমাদের। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার।
আগামী ক্লাসে দেখা হবে।